কারণ অধিবেশনকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আগমনকে ঘিরে এই কর্মসূচিগুলোর আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে মনে করছেন কিছু রাজনৈতিক বিশ্লেষক। দর্শক, বাংলাদেশের ইতিহাসের এই প্রথম যে ব্যক্তিটি জো বাইডেনের সাথে সাক্ষাৎ করার অনুমতি পেয়েছে, সে ব্যক্তিটির উপর এবার হামলা করলো আওয়ামী লীগ। হামলা করতে যাওয়ায় এবার বিএনপি নেতাকর্মী তাদেরকে বাধা দিয়েছে। যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে আওয়ামী লীগ বিএনপি ব্যাপক সংঘর্ষ রণক্ষেত্রে পরিণত হয়েছে। সেই ভিডিওটি আমরা দেখব। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস কার কার সাথে সাক্ষাৎ করবেন, এখন সেখানকার বর্তমান অবস্থা কি, ডক্টর মোহাম্মদ ইউনূস কোথায় আছেন, জো বাইডেনের সাথে সাক্ষাৎ হয়েছে কিনা, এইসব বিষয় নিয়ে আসুন বিস্তারিত জেনে আসি এই ভিডিওতে। না টেনে দেখবেন, লাইক করে আমার সাথেই থাকবেন। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আগমনকে ঘিরে এই কর্মসূচিগুলোর আয়োজন করা হয়েছে। বিএনপি ডক্টর ইউনূসকে স্বাগত জানানোর জন্য পরিকল্পনা করছে, অন্যদিকে আওয়ামী লীগ তার বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি হাতে নিয়েছে। বিএনপির দাবি, তারা আওয়ামী লীগ সরকারের আমলে ঘটে যাওয়া খুন, গুম, নির্যাতন এবং লুটপাটের বিচারের দাবি জানাতে জাতিসংঘের সামনে অবস্থান নেবে। অন্যদিকে আওয়ামী লীগ ডক্টর ইউনূসের সরকারের পদক্ষেপের প্রতিবাদ করতে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে। এই ঘটনাকে ঘিরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নেয়ার পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করবেন। তিনি জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরাস, মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার মতো আন্তর্জাতিক নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূসের নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, বাহরাইনের ক্রাউন প্রিন্স হামদ বিন ইসা আল খলিফা, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শপ, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েনের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে। মানবাধিকার ও গণতন্ত্র ইস্যুতে আওয়ামী লীগ সরকারের সময় যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা অনেক দেশের সাথে বাংলাদেশের এক প্রকার টানাপোড়েন তৈরি হয়েছিল। মানবাধিকার সংস্থাগুলো বাংলাদেশের পরিস্থিতির কড়া সমালোচনা করে আসছিল। গত 5 আগস্ট বাংলাদেশে গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া এবং ছাত্র জনতার সমন্বয়ে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর বাংলাদেশ এবারের জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যাচ্ছে। একই সাথে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে নতুন নেতৃত্ব নিয়ে বাংলাদেশের এটিই প্রথম আন্তর্জাতিক কোনো মঞ্চে যাওয়া। ফলে এই সম্মেলনকে বাংলাদেশের জন্য ভাবমূর্তি পুনরুদ্ধার ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের একটি প্রেক্ষাপট হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এবারের জাতিসংঘ অধিবেশন বাংলাদেশের জন্য বিশ্বসভায় নতুন পদচারণা এবং বিশ্ব দরবারে নতুনভাবে বাংলাদেশকে তুলে ধরার বিশাল সুযোগ হিসেবে বর্ণনা করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বাংলাদেশে জাতিসংঘের সদস্যপদ প্রাপ্তির 50 বছর পূর্ণ হওয়ায় এবারের অধিবেশনটি বাংলাদেশের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন তিনি। এই উপলক্ষে 24 সেপ্টেম্বর জাতিসংঘের সদর দপ্তরে বাংলাদেশ একটি উচ্চ পর্যায়ের রিসেপশন আয়োজন করেছে, যেখানে বিভিন্ন দেশের প্রতিনিধি দলের প্রধান, জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা
কর্মকর্তা, কিছু সরকার বা রাষ্ট্রপ্রধান অংশ নেবেন বলে আশা প্রকাশ করেন তিনি। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে এবারের অধিবেশনে ডক্টর ইউনূসের মতো ব্যক্তিত্ব বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেয়া এবং বাংলাদেশের হয়ে কথা বলাটা একটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। একই সাথে বাংলাদেশের অর্থনৈতিক চ্যালেঞ্জের জায়গা, বিভিন্ন সংস্কারের কৌশলগত বা টেকনিক্যাল দিকে সাপোর্ট, বিদেশের টাকা পাচার, অত্যাচার নির্যাতন নিয়ে চলমান তদন্ত, এসব বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতার পথ সুগম হবে বলেও মন্তব্য করেন তিনি। আরেক সাবেক রাষ্ট্রদূত মাহমুদ হাসান মনে করেন, বাংলাদেশ অর্থনীতির যে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে সেখানে বৈদেশিক সাহায্য ও বিনিয়োগ আনতেও এবারের সম্মেলনটিকে কাজে লাগানো হতে পারে। একই সাথে গণতন্ত্র ফিরিয়ে আনা, মানবাধিকার এমন বিষয়গুলো নিয়েও আলোচনা বিশেষ গুরুত্ব সহকারে আসবে বলে মনে করেন তিনি। সাবেক কূটনীতিবিদ নাসিম ফেরদৌস মনে করেন, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক পরিচিতি এবং একরকম বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জায়গা থাকায় তার বক্তব্য একটু বাড়তি গুরুত্ব দিয়ে শোনা হবে। উন্নয়ন, ঋণ বা আর্থিক সহায়তার মতো বিষয়গুলোও কমিটি পর্যায়ের আলোচনায় আসবে বলে মনে করছেন তিনি। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও। 27 সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে যে বক্তব্যগুলো উঠে আসবে তার একটি ধারণাও দেওয়া হয়েছে। সাম্প্রতিক গণঅভ্যুত্থানের বিবরণ, জনগণকেন্দ্রিক রাষ্ট্র গড়ে তোলা, রোহিঙ্গা সংকট, জলবায়ু ইস্যু, শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবস্থান, উন্নয়নশীল দেশগুলো থেকে সম্পদ পাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসন, প্রযুক্তির টেকসই হস্তান্তর, ফিলিস্তিন ইস্যু এমন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এমন অধিবেশন সভার বাইরে নেতাদের মধ্যে অনানুষ্ঠানিক বৈঠক একটি বড় গুরুত্ব বহন করে। সেক্ষেত্রে প্রতিবেশী ভারত বাংলাদেশের জন্য একটি গুরুত্বের জায়গা। তবে নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখা হচ্ছে না বলে এরই মধ্যে জানানো হয়েছে। তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের দ্বিপক্ষীয় বৈঠক হবে বলে জানানো হয়েছে। দর্শক, আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসের এই প্রথম কিন্তু মার্কিন প্রেসিডেন্টের সাথে যে একটি ব্যক্তি সাক্ষাৎ করতে চেয়েছেন বাংলাদেশের, তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আগে কখনো কোনো প্রধানমন্ত্রী জো বাইডেন বা মার্কিন প্রেসিডেন্ট থাকাকালীন যে কোনো ব্যক্তির সাথে সরাসরি এরকম বৈঠক হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠকে বসেছেন ইতিমধ্যে। সেখানে কি কি কথা হবে অবশ্যই পরবর্তীতে জানা যাবে। দর্শক, প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরকে ঘিরে আওয়ামী লীগ বিএনপির অবস্থান সেখানে দেখা যাচ্ছে। আওয়ামী লীগ ও বিএনপির মাঝে ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্বর্ধনা তারা জোর জবরদস্তি করে আমাদের দোকান থেকে বাই করে দিয়ে তালা লাগাই দিল এবং লাগাই দিয়ে আমাদের মারধর করছে, ক্যাশ এনে নিয়ে গেছে, আমার ছেলেরে মারধর করছে, বয় বেয়ারকে মারধর করছে, আমাদের বাইর করে দিলে। উনির ক্ষমতা আছে, মানে আগে বিএনপি মানে করতো, বিএনপির পার্টির লোকজন নিয়ে ঘোরাফেরা করে, হ্যাঁ, তারপর এইরকম পাওয়ার দেখায়। এরা বিভিন্ন জায়গার পোলা পান। এর আগে পরিচয় দিয়েছিল, প্রথম বলছিল আমি সমন্বয় লোক ঢাকা কলেজের, পরে বললাম তোমার অ্যাড্রেস দাও, পরে আর ঢাকা কলেজের লেখাপড়ি করে, কিন্তু সে ওইখানকার কিছু না। প্রথম বলছিল আমার ফুফাতো বোন হয়, পরে দেখা যায় ফুফাতো বোন না,
ছেলের বাড়ি নেত্রকোনা, আমরা খোঁজ নিয়ে দেখছি ছেলের বাড়ি নেত্রকোনা, জায়গার মালিক 5 ভাই 2 বোন। মানে এক ভাই মারা গেছে, তার ওয়াই পাইছে, সব জায়গা দখল করতে চাইতেছে। চুক্তি যে নাকি মারা গেছে তার সাথে চুক্তি ছিল। বাকি 4 ভাইয়ের সাথে কথা হয়েছে, ছোট ভাইয়ের সাথে, সে দেখাশোনা বলছে যে এই ভাড়া আমরা আপনার ভাড়ার সাথে সমন্বয় করব। তো বললাম যে আপনার তো এরকম যে ভাই মারা গেছে ওনার ওয়াইফ আমাদের সাথে আইছে, পদকট করতেছে, সে বলে আপনারা থানায় এবং আর্মিকে জানাই দেন। সমন্বয় প্রথম বলছিল এই ছেলেটা, পরে বলছে আমি ঢাকা কলেজের ছাত্র। মালিক তো 5 জন, এখন ভাড়া দিব কাকে? এই কথাই আমরা ওনাকে বলি যে আপনারা তো 5 জন মালিক, আপনারা বসেন, যার সাব্যস্ত হয় তাকে ভাড়া দেবো। 17-18 মাস হয়ে গেছে, এই ভাড়ার টাকা আমাদের দেয়। পার মাসে ভাড়া 40,000 টাকা, ডিডে লেখা, কিন্তু ভাড়া আরো বেশি। ভাড়া হলো 60,000 টাকা। মানে এখানে তো 2টা দোকান নিছি আমি, মানে 2টা দোকানে হলো 40,000 টাকা। পিছনে আর একটা পার্ট পরে বড় করছি, ওইটা আর ওনার সাথে ডিডও হয়, মানে ওটা আমরা মুখে মুখে ওনাকে ভাড়াটা দিই। হ্যাঁ, যাতা করে গালাগালি পারে, মালায়নের বাচ্চা কয়ে। হ্যাঁ, আজকেও গালাগালি পারছে। কত বড় সাহস, মালায়নের বাচ্চা হয়ে এখনো বসে রয়েছে। পুরাই মেরে বলাই দেবো, একবারে ঘাট ধরে বাই করে দেবো, মালায়নের বাচ্চা। এখানে যে শামীম আছে, শামীমের সাথে, শামীম হলো যুবদল করে। হ্যাঁ, পার্শ্ববর্তী দোকানদার, এই যে এই দোকানদার, এই পাশে কাপড়ের দোকানদার। হ্যাঁ, ওনার সাথে তর্ক হচ্ছিল, ওইটা আমি দূরের থেকে, ওই পারের থেকে দেখছি। এর সাথে যেহেতু সম্পর্ক আছে, আর এলাকায় একটা সিনক্রেট হোক বা কেউ ক্ষতিগ্রস্ত হোক, এটা আমাদের কাম্য না। আমার একটা মানবতা কাজ করলো ভিতরে, এই জন্য আমি এপারে চলে আসার পরে ওরা 4-5 জন আমার উপরে মানে আমারে দেখে লইব, এই করব সেই করব, এরকম একটা অবস্থা। আমি কেন আসছি, হ্যাঁ বেরিয়ে যান, এই ধরনের বিহেভ করছে। ও আমার বয়সে অনেক ছোট, আর আমি যেহেতু রমনা থানা বিএনপির সেক্রেটারি, সাবেক সেক্রেটারি, বর্তমানেও আছি, কাজ চালাই যেতেছি আমরা, ভারপ্রাপ্ত। তো অতএব আমার একটা মাইন্ডে কাজ করলো যে এলাকা শান্ত রাখা প্রয়োজন, এটা আমি হিসাবে এইখানে আসছি। আসার পরে আমার সাথেও দুর্ব্যবহার করছে। আমি যখন আসছি তখন আমার উপরেও সে রুখে আসছে। তখন বললাম যে দেখো, আমি বিএনপি সাধারণ সম্পাদক সাবেক, তুমিও কিন্তু সাবেক সভাপতি যুবদল, তুমি কিন্তু মানে আমার চেয়ে উপরে না, তোমার ভারসাম্যতা রক্ষা করে চলো। ও আমার উপরে বারবার চেতে উঠতেছে নাকি, আমার হাতে ধরতে আসছে। তখন আমি বলছি দেখো, তোমার এই অসভ্যতা, এটা ঠিক না, উচিত না। এরকম শুনলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আমেরিকা যায়, গেলেই নাকি আবার শেখ হাসিনা নাকি দেশে ঢুকে আসবে, তারপরে আওয়ামী লীগ আবার ক্ষমতা নিয়ে নিবে। এটা নিয়ে খুব আতঙ্কের ভেতরে আছে। আবার আওয়ামী লীগের 2-1 লোকজন নাকি ভেংচি কাটাও শুরু করেছে যে গেলেই আবার ধরবে। তো গেলে কি করবে? শেখ হাসিনা আবার আসবে, এসে তারপরে ধরেন গণভবনে আবার ঢুকবে, মেরামত করবে, মাছ ছাড়বে, হাঁস পালবে, শাকসবজি আবার ফের লাগাবে, আবার ফের আগের মতো প্রধানমন্ত্রী হবে তিনি। প্রজেক্ট এক উন্নয়নের নামে প্রজেক্ট করবে, সেখান থেকে বিলিয়ন বিলিয়ন ডলার আবার নিজের আত্মীয় স্বজন দলের লোকজনকে নিয়ে বিদেশে পাচার করবে। মানুষজন কোনো কিছু বলতে গেলেই তাদেরকে ধরে ধরে গুলি করবে, মারবে, লাশের উপরেও অত্যাচার করবে। এটা হচ্ছে তাদের আবার ফের স্বপ্ন। তো লজ্জা শরম তো কিছু থাকা উচিত, তাই না? এই যে মানুষ, ধরেন আওয়ামী লীগের লোকজনকে আপনি এখন দেখেন, এত বড় ঘটনা এখন হয়তো আমাদের কাছে খুব বড় কিছু মনে হচ্ছে না। আমরা তো বিশাল এক ইতিহাসের অংশ। এই যে আপনি গণভবনে দেখেছেন না, যে যারা গণভবনে ঢুকে এই যে হাসিনার ছায়া ব্লাউজ নিয়ে টানাটানি করলো, এটা কিন্তু বিশাল ইতিহাস।
আমি জানি না যে মানে পৃথিবী এই ভার্চুয়ালি কতদিন চলবে, যতদিন এই প্রযুক্তি থাকবে, ফেসবুক, ইউটিউব এগুলো যতদিন থাকবে ততদিন এটা হিস্ট্রি। পৃথিবীর বাংলাদেশে যতদিন এই পৃথিবী বেঁচে থাকবে, বাংলাদেশের মানুষ এগুলো মনে করবে এবং বলবে চুরি বাবা এত স্বৈরাচার একটা মানে অত্যাচারী একজন শাসক ছিল, যার ভাত রান্না করার পরে সেটা খাওয়ার সময়টাও দেয় না, জনগণ ঝাড়ু দিয়ে তারাই বের করে দিয়েছে।